দিস ইজ রিয়েলমি 7। রিয়েলমি 6 থেকে খুব বড় কোনো আপগ্রেড না থাকলেও এর ডিজাইন, প্রসেসর অ্যান্ড ক্যামেরায় ছোটোখাটো কিছু আপগ্রেড রয়েছে। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ বর্তমানে বাজারে রিয়েলমি 6 21,500 টাকায় পাওয়া গেলেও রিয়েলমি 7 পাওয়া যাচ্ছে 20,500 টাকায় আমাদের আজকের ভিডিওর স্পন্সর RM স্কোয়ারে। বসুন্ধরা সিটির লেভেল 5-এ তাদের একটা শপ রয়েছে, তাদের কাছে আপনারা যেখানে স্মার্টফোন অথবা গেজেট পেয়ে যাবেন। সো আপনারা যদি রিয়েলমি 7 ছাড়া অন্য কোনো গ্যাজেট কিংবা স্মার্টফোন কিনতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন RM স্কোয়ারে। তাদের সাথে যোগাযোগের সকল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলরাইট, প্রথমে স্মার্টফোনটার দিকে তাকালে বেশ ফ্রেশ একটা লুক পাবেন অ্যান্ড মনে মনে বলে উঠবেন শাট আপ অ্যান্ড টেক মাই মানি। আসলে গত 2 বছর ধরে রিয়েলমি সেই গ্লসি ব্যাক পার্ট অ্যান্ড ভার্টিক্যাল ক্যামেরা প্লেসমেন্ট দেখতে দেখতে কিছুটা বোর হয়ে গিয়েছিলাম, বাট দিস হ্যাজ বিন চেঞ্জড উইথ রিয়েলমি 7। কারণ রিয়েলমি 7-এর ব্যাক পার্টটা হচ্ছে পুরোপুরি ম্যাট ফিনিশের, অ্যান্ড পার্সোনালি আই লাইক ম্যাট ফিনিশের স্মার্টফোন। এটার 3টা কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে ফোনটা এতে চিপ ফিল মনে হয় না, অ্যান্ড সেকেন্ডলি এটা হাতে নিলে বেশ ভালো গ্রিপ পাওয়া যায়, অ্যান্ড থার্ডলি অর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ এতে খুব বেশি স্ক্র্যাচ পড়ে না অথবা ফিঙ্গারপ্রিন্ট স্ম্যাচেসগুলোও পড়ে না। তবে আমার কাছে এই স্মার্টফোনটা খুব একটা সলিড মনে হয়নি। সলিড আই মিনস ফোনটার ব্যাকপার্টের উপরে যদি একটু প্রেস করেন তাহলে দেখবেন ভিতরের দিকে একটু ডেবে যাচ্ছে মনে হয়, অ্যান্ড এটার ফলে মনে হয় এই ফোনটা একটা চিপ স্মার্টফোন। যদিও সেটা ম্যাক্সিমাম মানুষের কাছে কোনো প্রবলেম না, অ্যাকচুয়ালি এটা কোনো প্রবলেমই না, জাস্ট এটা ফোনটা হাতে নিলে আপনার কাছে খুব প্রিমিয়াম একটা ফিল দেবে না, দ্যাটস ইট। যদিও এই স্মার্টফোনটা আমি শুধুমাত্র 1 সপ্তাহ ইউজ করেছি, তারপরেও আমি আপনাদেরকে বলতে পারি এই স্মার্টফোনটা আপনারা উইদাউট এনি প্রোটেকশন কেস ইউজ করতে পারবেন। অ্যান্ড পার্সোনালি আমি যে জিনিসটা ফিল করি, এত টাকা দিয়ে যদি আমি একটা স্মার্টফোন কিনি, সুন্দর দেখে স্মার্টফোন কিনি, অ্যান্ড তারপরে যদি সেটার উপরে একটা প্রোটেকশন কেস ইউজ করি, তাহলে এত সুন্দর দেখে ফোনটা কেনার আসলে লাভ কী ছিল। এরপরেও ডিসপ্লে প্রোটেকশনের জন্য বক্সের মধ্যে থাকা টিপিইউ কেসটা ব্যবহার করা যেতে পারে, অ্যান্ড রিয়েলমি স্মার্টফোনগুলোর টিপিইউ কেস ফোনটাকে ভালোই প্রোটেকশন দিতে পারে বিকজ অফ ইটস এক্সট্রা থিক এজেস। ফোনটার নিচের দিকে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, USB Type-C কেবল এবং একটা মাইক্রোফোন পোর্ট দেওয়া হয়েছে। লেফট সাইডে ভলিউম বাটন এবং ডেডিকেটেড সিম কার্ড স্লট দেওয়া হয়েছে, যাদের মধ্যে 2টো ন্যানো সিম কার্ড এবং একটা SD কার্ড ব্যবহার করা যাবে। রাইট সাইডে ফোনের পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। ডিসপ্লের কথা বললে এখানেও রিয়েলমি 6-এর এক্স্যাক্ট সেম ডিসপ্লে দেওয়া হয়েছে। ইটস 6.5 ইঞ্চ ফুল HD+ IPS ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট, এবং এখানে প্রোটেকশন হিসেবেই দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। সো স্পেক ওয়াইজ ডিভাইসটা খুবই ভালো। ডে টু ডে লাইফে ইউসেজ, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিংবা UI ন্যাভিগেশনের ক্ষেত্রে প্রচুর স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যায়। আবার চাইলে ব্যাটারি সেভিংয়ের জন্য সেটিংস থেকে এই রিফ্রেশ রেটটাকে 60 হার্টজ অথবা অটো মোডে চেঞ্জ করে নেওয়া যাবে। এছাড়াও এই ফোনে ব্যবহার করা রিয়েলমি UI অনেক স্মুথ অ্যান্ড স্ন্যাপি ছিল, অ্যান্ড রিয়েলমি তার আগের ইউআইটা থেকে অনেক অপ্রয়োজনীয় ফিচারগুলো বাদ দিয়েছে, যার ফলে এই ফোনের ইউআইটা অনেক বেশি ফাস্ট, স্ন্যাপি, স্মুথ অ্যান্ড অনেক বেশি লাইট ওয়েট মনে হয় আগের ইউআইগুলো থেকে। এছাড়া এতে প্রচুর পরিমাণে কাস্টমাইজেশনেরও সুযোগ থাকছে। যেমন সেটিংস থেকে ব্যাটারি অপশনে গেলে পারফরমেন্স অপশনের মধ্যে 3টা অপশন আছে। হাই পারফরমেন্স মোডে দিয়ে দিলে এটার প্রসেসর হায়ার ক্লক স্পিডে রান করা শুরু করে এবং গেমিংয়ের সময় বেটার পারফরমেন্স পাওয়া যায়। গেম খেলার সময় সহজেই ফ্রেম রেট দেখা যায় গেম স্পেসের মাধ্যমে। পাবজি, অ্যাসফল্ট 9, কল অফ ডিউটির মতো গেমসগুলো ইজিলি এই ডিভাইসটা রান করতে পারে। পাবজি আমি ব্যালেন্সড প্লাস আলট্রা অথবা HD+ হাই গ্রাফিক্সে কনস্ট্যান্ট 40 FPS রেটে খেলতে পেরেছি, অ্যান্ড হেভি মোমেন্টগুলোতেও তেমন ফ্রেম ড্রপের দেখা পাইনি। সুতরাং পাবজি এই স্মার্টফোনটাতে 60 ফ্রেমস পার সেকেন্ডে খেলা যাবে না, বাট সুখবর হচ্ছে কল অফ ডিউটি ইউজারদের জন্য, কারণ ইজিলি এই স্মার্টফোনটা কনস্ট্যান্টলি আমাকে 60 ফ্রেমস পার সেকেন্ডে কল অফ ডিউটি গেমটা খেলতে দিয়েছে, অ্যান্ড আমি টানা 3-4 ঘন্টা একসাথে খেলার পরেও এটাতে তেমন কোনো হিটিং ইস্যু চোখে পড়েনি। ইয়েস, অফকোর্স ফোনটা হিট করে, যে কোনো স্মার্টফোনই হিট করে, বাট এক্সেসিভ কোনো হিটিং ইস্যু এর মধ্যে আমি লক্ষ্য করিনি। এগুলো ছাড়াও অ্যাসফল্ট 9, সুপার মারিও রান, হিল ক্লাইম্ব রেসিং 2 এই সকল গেমসগুলো খেলেছি, অ্যান্ড এই গেমসগুলোর ম্যাক্সিমামই হচ্ছে 120 ফ্রেমস পার সেকেন্ড ম্যাক্সিমাম ডিভাইসে সাপোর্ট করে, বাট সামহাউ রিয়েলমি 7-এ এই ডিভাইসগুলো 60 ফ্রেমস পার সেকেন্ডের উপরে যেতে পারছিল না। সো যারা গেমের জন্য এই স্মার্টফোনটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনি পাবজি হাইয়েস্ট 40 ফ্রেমস পার সেকেন্ডে খেলতে পারবেন, এবং অন্যান্য গেমসগুলো হাইয়েস্ট আপনি 60 ফ্রেমস পার সেকেন্ডে খেলতে পারবেন, যদিও এটার মধ্যে 90 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।
বাট এই স্মার্টফোনটার ইউআই ন্যাভিগেশন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউবে ভিডিও দেখা অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় সার্ফিং করার সময় আপনি অবভিয়াসলি 90 হার্টজের যে একটা স্মুথ পারফরমেন্স সেটা অবভিয়াসলি পাবেন। ইভেন এটার ক্যামেরার অ্যাপের মধ্যে গেলেও খুবই স্ন্যাপি একটা ভাইব পাবেন। ইভেন এর প্রত্যেকটা সেটিংসে ন্যাভিগেশন করার সময় খুবই স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যায়। বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এর স্লো মোশন ফিচারটা। স্লো মোশন ফিচারে গেলে আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে 120 ফ্রেমস পার সেকেন্ডে আইফোনের মতো স্লোমো ভিডিও করতে পারবেন, যেটাকে রিয়েলমিও স্লোফি বলে চালিয়ে দিচ্ছে। যদিও এর কোয়ালিটি আহামরি কিছু না, তারপরও এটার যেই রেগুলার 1080p 30fps এর ভিডিও শুটিং মোড আছে সেটার মাধ্যমে আপনি বেশ ভালো কোয়ালিটির একটা সেলফি ভিডিও পেতে পারেন। আর যদি এর রিয়ার ক্যামেরায় সুইচ করেন তাহলে এখানে আপনি সর্বোচ্চ 4K 30 ফ্রেমস পার সেকেন্ড, ইভেন 1080 পিক্সেল 60 ফ্রেমস পার সেকেন্ড পর্যন্ত ভিডিও শ্যুট করা যাবে, হুইচ ইজ গুড। 4K রেজলিউশনে এই স্মার্টফোনটার ভিডিওগুলো খুবই ক্রিস্প অ্যান্ড ডিটেলস আসে। এর পাশাপাশি এতে যে কালার অ্যান্ড ডাইনামিক রেঞ্জ পাবেন সবই অন পয়েন্ট থাকে। বাট এখানে ল্যাকিংস আছে কিছুটা স্ট্যাবিলাইজেশনের, কারণ এখানে 4K 30fps আপনি কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন পাবেন না। বাট আপনি যদি 1080 পিক্সেল 30 ফ্রেমস পার সেকেন্ডে সুইচ করেন তাহলে বেশ ভালো স্ট্যাবিলাইজেশন পাবেন। যদিও পিকচার কোয়ালিটি কিছুটা ডাউনগ্রেডেড হয়ে যায়, তারপরেও আমি বলবো যাদের কাছে গিম্বেল নেই তারা 1080 পিক্সেল 30fps এর এই আলট্রা স্টেডি মোডটা ইউজ করতে পারেন। আর আলট্রা স্টেডি মোডের কথা বললে এখানে ডেডিকেটেড একটা আলট্রা স্টেডি মোড দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আসলে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাকে ইউজ করে ভিডিও ক্যাপচার করা হয়। এবং সেই মোডে আরও একটা ম্যাক্স নামে অপশন আছে যেটাতে এক্সট্রিমলি জুম করে ফেলে, এবং সেখানে আপনি যত জোরেই দৌড়াদৌড়ি করেন না কেন এটা একদম শেকিনেসগুলোকে পুরোপুরি গায়েব করে দিতে পারে। ইভেন এর এই স্ট্যাবিলাইজেশনটাকে আমার অনেকটাই স্যামসাংয়ের হাই এন্ড ডিভাইসগুলোর স্ট্যাবিলাইজেশনের মতোই মনে হয়েছে। ভিডিওর পরে যদি এর ফটোগ্রাফি নিয়ে কথা বলি তাহলে বলতেই হবে এবছরের ব্যবহার করা সোনি IMX682 সেন্সরটা, যেটা 64 মেগাপিক্সেল একটা সেন্সর, সেটা অবভিয়াসলি এবছরের বেস্ট ক্যামেরা সেন্সর, অ্যান্ড সেটা অবভিয়াসলি আমাদেরকে অনেক বেটার রেজাল্ট দিতে পেরেছে। বাকি যে 3টা লেন্স রয়েছে সেটা রিয়েলমি 6-এর মতোই রেখে দেওয়া হয়েছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা ডেপথ সেন্সর এবং একটা ম্যাক্রো সেন্সর। মেইন ক্যামেরায় তোলা ছবিগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে, স্পেশালি এতে যে ডিটেলস পাওয়া যায়, ইভেন এতে যে ডাইনামিক রেঞ্জ পাওয়া যায় সবই ভালো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গতবারের রিয়েলমি 6-এর মতো এখানে ওভার স্যাচুরেশন প্রবলেমটা নেই, অ্যান্ড ওভার স্যাচুরেশন প্রবলেমটা অনেকটাই রিয়েলমি কাটিয়ে উঠেছে এবং সেটা অনেক বেশি ন্যাচারাল একটা ছবি দিচ্ছে। তারপরেও আমি বলবো যখন এটা গ্রিনারির দিকে চলে যায় বা আপনি গাছগাছালার ছবি তুলতে যাবেন তখন এটা একটু সেই গ্রিন কালারটাকে একটু বেশি বুস্ট করে ফেলে এখনও। সো আই থিঙ্ক রিয়েলমির এখানে আরও কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে। এর পাশাপাশি যদি আপনি রেগুলার মোডে ছবি তোলেন তাহলে ছবিটা জুম করলে কিছুটা ওভার শার্পেনিং চোখে পড়বে, বাট এর 64 মেগাপিক্সেলের মোডে যদি আপনি ছবি তোলেন তাহলে ছবিটা একদমই ন্যাচারাল লাগবে উইদাউট এনি কাইন্ড অফ ওভার শার্পেনিং। এর পাশাপাশি এর যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরটা রয়েছে সেটাও বেশ ভালোই পারফর্ম করেছে, স্পেশালি এর শাটার স্পিডটা লো লাইটে গেলে বেটার পারফর্ম করে, আগের মতো অনেক বেশি শেকিনেস আসে না। সো অবভিয়াসলি এটার মাধ্যমে আপনারা আগের থেকে বেটার লো লাইট পারফরমেন্স পাবেন। এর পাশাপাশি এটা যখন ডে লাইটে ছবি তুলবে তখনও দেখতে পাবেন প্রাইমারি ক্যামেরার সাথে এটার কালার কন্ট্রাস্টের অনেক বেশি ডিফারেন্স থাকলেও এই ছবিটা ইটসেলফ ইজ ভেরি গুড লুকিং, অ্যান্ড আমার কাছে মনে হয় এই প্রাইস রেঞ্জের ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ডিভাইসের কথা বললে রিয়েলমি 7-এর নাম অবশ্যই আসবে। অ্যান্ড লাস্টলি যদি এটার ম্যাক্রো ক্যামেরাটি নিয়ে একটু কথা বলি তাহলে ম্যাক্রো ক্যামেরার ছবিগুলো ঠিকঠাক ছিল, তবে এর থেকে বেটার কোয়ালিটি আমরা আশা করছি। হয়তো ভবিষ্যতে যদি এর ক্যামেরার রেজুলেশনটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো এর যেই ম্যাক্রো ক্যামেরা শটগুলো সেগুলো আরও ভালোভাবে নেওয়া যাবে। বাকি থাকলো এই ডেপথ সেন্সর, অ্যান্ড ডেপথ সেন্সর সম্পর্কে আমরা জানি যে এটা শুধুমাত্র পোর্ট্রেট মোডে একটু হেল্প করে থাকে, অ্যান্ড পোর্ট্রেট মোডের ক্ষেত্রে রিয়েলমি 7 ভালোই পারফর্ম করেছে। এটার এজ ডিটেকশনগুলো অ্যাকুরেট ছিল, যদিও এটার পোর্ট্রেট তোলার সময় হাই ডাইনামিক রেঞ্জটা কাজ করে না, মানে এটাতে ডাইনামিক রেঞ্জ কিছুটা কমে যায় রেগুলার ছবির তুলনায়। সো এই দিক দিয়ে একটু কনসিডার করতে হচ্ছে, বাট আদারওয়াইজ এটাতে কালার কন্ট্রাস্ট আমার কাছে মনে হয় নর্মাল রেগুলার মোড থেকেও বেটার আসে পোর্ট্রেট মোডে তুললে, অ্যাটলিস্ট ন্যাচারাল আসে। সো আপনারা চাইলে এই জিনিসগুলো চেক করে দেখতে পারেন। বাট এটা যখন সেলফি ক্যামেরায় ফ্লিপ করবো তখন দেখতে পাবো সেলফি ক্যামেরাটায় কিছুটা ওভার স্যাচুরেশন প্রবলেম এখনও আছে, স্পেশালি আপনার স্কিন টোনটাকে, আমার স্কিনটা দেখতে পাচ্ছেন বেশ কিছুটা ওভার স্যাচুরেশন করে দিয়েছে। সো আই থিঙ্ক এটা ভবিষ্যতে রিয়েলমি ফিক্স করে দেবে, যদিও তারা ভিআর ক্যামেরায় অলরেডি এই জিনিসগুলো প্রায় ফিক্স করে ফেলেছে, বাট ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে এখনও জিনিসগুলো ফিক্স করতে পারেনি। দেখা যাক পরবর্তী রিয়েলমি ডিভাইসগুলোতে এই জিনিসগুলো আসলে ফিক্স হয় কিনা। অ্যান্ড লাস্টলি যে ছোটোখাটো স্পেকের চেঞ্জ এসছে সেটা হচ্ছে এটাতে ব্যবহার করা প্রসেসর। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G95 প্রসেসর, যেটা রিয়েলমি 6-এর
প্রসেসর থেকে একটা দিক থেকেই আপগ্রেড, সেটা হচ্ছে এতে ব্যবহার করা জিপিইউ। এই জিপিইউটা 900 মেগাহার্টজ ক্লক স্পিডে রান করছে, যেখানে রিয়েলমি সিক্সেরটা রান করতো 800 মেগাহার্টজ। দ্যাটস ইট, শুধুমাত্র 100 মেগাহার্টজের ডিফারেন্স। এই জন্য আমরা দেখেছি রিয়েলমি 7-এ রিয়েলমি 6 থেকে খুবই বেটার একটা গেমিং এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছিলাম না, মোটামুটি অ্যাভারেজ লেভেলেরই আমরা গেমিং এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। এর পাশাপাশি এখানে ব্যাটারিটাও কিছু আপগ্রেড করা হয়েছে, 4300 মিলি অ্যাম্পিয়ারের জায়গায় এখানে দেওয়া হয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই জন্য আমি ওভারঅল 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম আমার গত এক সপ্তাহের ইউসেজে। অ্যান্ড আমার ইউসেজের মধ্যে আমি দৈনিক প্রায় 2-3 ঘন্টার মতো গেমস খেলতাম, এরপর সারাদিন ফেসবুকে পড়ে থাকতাম, ইউটিউবে ভিডিও দেখতাম। দ্যাটস ইট, এগুলোই ছিল আমার ডে টু ডে লাইফের ইউসেজে। আর একটা ছোটো আপগ্রেড আছে, যদিও এটা আপগ্রেড না, আসলে আমি বলতে চাচ্ছি যে এখানে যে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে সেটা চার্জ করতে এই ফোনটাতে মাত্র 65 মিনিটের মতো সময় লাগে, যেখানে রিয়েলমি 6-এর 4300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিটা চার্জ করতে সময় লাগতো প্রায় 55 মিনিটের মতো। সো 10 মিনিট বেশি চার্জ দিতে হবে স্মার্টফোনটা, অ্যান্ড আপনি চার্জ পেয়ে যাবেন 700 মিলি অ্যাম্পিয়ারের মতো বেশি ব্যাটারি। সো বেশি ব্যাটারি লাইফ, বেশি ডে ইউসেজ। সো দ্য ফাইনাল ভার্ডিক্ট, আপনাদেরকে রিয়েলমি 7 স্মার্টফোনটা কেনা ঠিক হবে? আসলে এক কথায় বলতে গেলে যারা এখনও পর্যন্ত এই প্রাইস রেঞ্জে নতুন একটা স্মার্টফোন খুঁজতে চাচ্ছেন 20,000, 21,000, 22,000 টাকা রেঞ্জে, তাদের জন্য অবভিয়াসলি রিয়েলমি 7 খুবই বেটার একটা চয়েস। এর পাশাপাশি অন্য যে স্মার্টফোনগুলো রয়েছে তাদের থেকে আমার কাছে রিয়েলমি 7টা বেশ ভালোই মনে হয়েছে। এর পাশাপাশি যারা রিয়েলমি 6 অলরেডি ইউজ করছেন তাদেরকে আমি অবভিয়াসলি এই জিনিসটা সাজেস্ট করবো না, কারণ এটাতে খুব একটা বেশি আপগ্রেড আসেনি। সো আপনি যদি অলরেডি রিয়েলমি 6 ইউজ করে থাকেন তাহলে এই ডিভাইসটা আপনার জন্য না। বাকি যারা কিনতে চাচ্ছেন, ক্যামেরার জন্য বলুন, পারফরমেন্সের জন্য বলুন, ডিজাইনের জন্য বলুন, সব দিক থেকে রিয়েলমি 7 অবভিয়াসলি আপনাদের জন্য সাজেস্টেড। সো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম অসাম ভিডিও পাওয়ার জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।